আসসালামু আলাইকুম। আজ 10 মে 2025 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি হামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছিল ডিএসবি। কয়দিন পর বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে, মন্তব্য গয়েশ্বরের। নিজের রাজ্য পাঞ্জাবে মিসাইল ছুঁড়ল ভারত। এবার বিস্তারিত। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছিল ডিএসবি, এটি দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সর্বত্র। বেশ চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিস্টের দোসর কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য এসেছে যুগান্তরের হাতে। সূত্র বলছে, গত 26 জানুয়ারি কিশোরগঞ্জের ডিএসবির পুলিশ সুপার এক গোপনীয় জরুরি বার্তায় রাজধানীর রাজারবাগে পুলিশের বিশেষ শাখা এসবি সদর দপ্তরে আব্দুল হামিদ সহ 45 জনের একটি তালিকা পাঠিয়ে তাদের দেশ ত্যাগ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ওই তালিকায় 39 নম্বরে ছিল আব্দুল হামিদের নাম। গোপনীয় ওই চিঠির স্মারক নম্বর 450। চিঠিতে বলা হয়, 5 আগস্ট পরবর্তী সময়ে কিশোরগঞ্জ জেলায় রুজু হওয়া গুরুত্বপূর্ণ মামলায় এসব আসামির বিদেশ গমনাগমন রোধের প্রয়োজনীয়তা আছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলায় আব্দুল হামিদকে আসামি করার প্রেক্ষাপটে তার দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা চাওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে এসবির ইমিগ্রেশন শাখায় এই সংক্রান্ত কোনো নির্দেশনা অদ্যাবধি যায়নি। খবর সংশ্লিষ্ট সূত্রের। সংশ্লিষ্টরা বলছেন, এ চিঠি দেওয়ার পর আব্দুল হামিদের দেশ ত্যাগের কোনো সুযোগ থাকার কথা না। এ বিষয়ে জানতে শুক্রবার এসবি প্রধান সহ সিনিয়র কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি। দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর, সরকার নিষিদ্ধ করলে আপত্তি নেই বিএনপি জামায়াতের। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপি ও জামায়াত এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে এবং শুক্রবার রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি জানানো হচ্ছে, সে বিষয়ে দল দুটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে সরকারি উদ্যোগে দলটিকে নিষিদ্ধ করা হলে আপত্তি জানাবে না দল দুটি। বিএনপির যুগপৎ আন্দোলনের বেশিরভাগ শরিকদের অবস্থানও প্রায় অভিন্ন। এ বিষয়ে বিএনপির বরাবরই অবস্থান হচ্ছে, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা হোক। গত 10 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লিখিত বক্তব্যেও বিএনপি এ দাবি জানিয়েছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি তোলা হয়েছে, তার মূল নেতৃত্বে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ধর্মভিত্তিক দলগুলো। গতকাল শাহবাগ মোড়ে এনসিপির আন্দোলনে ধর্মভিত্তিক দলগুলো অংশ নিয়েছে। জামায়াতের নীতি নির্ধারকরা স্পষ্ট করে কিছু না বললেও দলটির নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ শিবিরের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন, অর্থাৎ তারা কৌশলী অবস্থানে রয়েছেন। নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনি দীর্ঘসূত্রিতার দরকার নেই। সরকারকে বলবো, এই দলটিকে জানাজা ছাড়াই কবর দিন। বিবৃতিতে তিনি দাবি করেন, যেভাবে ধর্মত্যাগ করলে একজন মুসলমান জানাজার অধিকার হারায়, ঠিক তেমনি গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে না। ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারের সিংহভাগ ব্যক্তি এনজিও সেক্টর থেকে আসায় তারা নানা বিদেশি শক্তির তল্পি বাহক হিসেবে কাজ করছে। এদের অনেকেই আওয়ামী ফ্যাসিবাদের 16 বছরে খুনি হাসিনাকে একবারের জন্য স্বৈরাচার বলার সাহস দেখায়নি। ছাত্রদের আর কষ্ট দেবেন না, কারণ আপনারা কোনো বিশেষ গোষ্ঠী বা শ্রেণী দ্বারা নির্বাচিত নন, বরং ছাত্ররাই আপনাদের মনোনীত করেছেন। তাই আর অপেক্ষা না করে 24 ঘন্টার মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠক করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি বলেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হলেও পুরোপুরি বিজয় এখনও আসেনি, বরং আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এজন্য কিছু সময়ের প্রয়োজন হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কারণ ফ্যাসিবাদের প্রতিভূরা এখনও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সক্রিয় থেকে দেশ ও জাতিসত্তা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এদের শুধু নিষিদ্ধ করলে চলবে না, বরং অবিলম্বে বিচারের আওতায় এনে অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। তিনি আগামী 5 আগস্টের আগেই পতিত স্বৈরাচারের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় স্বৈরাচার নতুন করে মাথা চড়া দিতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, সমস্যা মন মানসিকতায়। পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জাসদও বড় দল ছিল, তারা আজ কয়েক ভাগে বিভক্ত। ভাসানী কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি? মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য, গণতন্ত্রের জন্য বিষ, তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে। তিনি আরও বলেন, জামাত এখনও নিষিদ্ধ দল, এখনও তারা নিবন্ধন ফিরে পায়নি, তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামাত কিভাবে নিষিদ্ধ হয়েছিল? আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছেন? যারা এদেশে 1-11 এনেছিল তারাই অদৃশ্যভাবে এ সরকার চালাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হামিদ চলে গেলেন, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট। কোনো সংস্থা জানে না তিনি কোথায় যাচ্ছেন বা যাচ্ছেন। যখন ইমিগ্রেশন ক্রস করলেন, সরকার তা জানে না। এটি বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। আসলে সরকার কয়টা আছে? ইউনূস সরকার, ছাত্রদের সরকার। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারা বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন, আজকে তার স্বদেশ ফিরতে বাধা কোথায়? জাতিটা জানতে চায়। এবার পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গ। শনিবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়। পাকিস্তান সময় ভোর রাত 4:30 দেশটির সেনা ঘাঁটি থেকে ছোঁড়া হয় প্রথম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল ভারতের সামরিক স্থাপনা। এই হামলার মধ্য দিয়েই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুস, যা কোরআনের সূরা আস-সফের 4র্থ আয়াত থেকে নেয়া। আরবি এই শব্দগুচ্ছের অর্থ সুদৃঢ় প্রাচীর, যেখানে বলা হয়েছে যারা আল্লাহর পথে সুদৃঢ় প্রাচীরের মতো যুদ্ধ করে, আল্লাহ তাদের ভালোবাসেন। ভারতের ভাটিন্ডা বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে পাকিস্তান। শনিবার সকালে জিও টিভি নিউজ এই তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে। জিও টিভি জানিয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তান অভিযান পরিচালনা করছে। অভিযানে ফাতাহ মিসাইল সহ ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। ভোরের দিকেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আক্রমণ চালানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অভিযানের তীব্রতা বাড়ছে। এ সময় ভাটিন্ডা বিমান ঘাঁটি ধ্বংস করার ঘটনাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। পাঞ্জাবের ভাটিন্ডা শহর এবং মালওয়া অঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা হল ভাটিন্ডা বিমান ঘাঁটি। ভারতীয় বিমান বাহিনীর তত্ত্বাবধানে থাকা এই বিমানবন্দরের কাছেই স্থাপিত হয়েছে ভাটিন্ডা বিমানবন্দর, যা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে পরিচিত।
ভিসিয়ানা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বিমানবন্দরটি ভিসিয়ানা বিমানবাহিনী স্টেশনের সিভিল এনক্লেভ হিসেবে পরিচালিত হয়। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে সীমিত সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ফাতাহ-1 মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এই অস্ত্রগুলো বিশেষভাবে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। পাকিস্তান জানিয়েছে, বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে রাখা হয়নি। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলায় পাকিস্তানের বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা সত্ত্বেও ভারতের ক্রমাগত আক্রমণ তাদের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে টেলিফোন করে পাকিস্তান ভারত সাম্প্রতিক উত্তেজনা ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ফোন কলে রুবিও দুই দেশের উত্তেজনা প্রশমনের জন্য কার্যকর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানকে। সেই সঙ্গে বলেছেন, সংঘাত পরিহার করে দুই দেশ যদি গঠনমূলক সংলাপে রাজি হয়, সেক্ষেত্রে ওয়াশিংটন, ইসলামাবাদ ও নয়াদিল্লিকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। শুক্রবার রাতে রুবিও ও জেনারেল মুনিরের মধ্যে এই ফোন আলাপ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস স্বাক্ষরিত এক বিবৃতিতে। এর আগে গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও টেলিফোনে কথা বলেছিলেন রুবিও। সেই ফোন কলে দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানকে কার্যকর পদক্ষেপ নিতেও বলেছিলেন তিনি। এদিকে অতি সম্প্রতি পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব ক্যারোলিন লেভিট শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট জানেন যে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ দশকের পর দশক ধরে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, আমাদের প্রেসিডেন্ট চান যে শিগগিরই তার অবসান ঘটুক। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এই ঘটনায় সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ৬টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুঁড়েছে। মধ্যরাতে তার এমন অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্য জায়গায় মিসাইল ছুঁড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোঁড়ার সত্যতা স্বীকার করে নেয়। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোঁড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে, আর বাকি ৫টি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুঁড়েছে ভারতীয় বাহিনী। তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে। আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উস্কানিমূলক কাজ, যেখানে ভারত এখন নিজ জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানিয়েছিলেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমাদের প্রত্যেকের উচিত কোমল ব্যবহারকে ধারণ করা। আমরা অনেকেই নিজেকে জাহির করবার জন্যে অন্যদের সঙ্গে রূঢ় আচরণ করি। এই আচরণের কারণে কেউ কেউ হয়তো বাধ্য হয়ে আনুগত্য করে বা আমাদেরকে সমীহ করে, কিন্তু আমার শেষে সবাই নিন্দাই করে। দিন শেষে আমাকে খারাপ গালি দেয় তারা। কিন্তু আমি যদি কোমল হৃদয়ের অধিকারী হই, হয়তো খানিকটা কম সম্মান পাবো, হয়তো মানুষ আমাকে ততটা দাপুটে মনে করবে না, কিন্তু আমার এই কোমল আচরণটি সবার মধ্যে ভালোবাসা হয়ে ঢুকে যাবে, সবার মধ্যে একটা নতুন সম্প্রীতির বার্তা দেবে। দিন শেষে আমিই বিজয়ী হব। সুতরাং আসুন কোমল আচরণকে হৃদয়ের মধ্যে ধারণ করি এবং বহিঃপ্রকাশ ঘটাই সুন্দর সুন্দর ব্যবহার দিয়ে মানুষের সঙ্গে মেলামেশার। প্রিয় দর্শক, ভালো থাকুন। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই $700 কোটি ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ $100 কোটি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ভারত দেশটিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক সংস্থাটিকে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছিল। শুক্রবার ওই কর্মসূচির প্রথম পর্যায়ের মূল্যায়ন অনুমোদনের পর এ অর্থ ছাড় করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাশাপাশি জলবায়ু সহনশীলতা তহবিলের আওতায় পাকিস্তানের জন্য $140 কোটি ঋণ অনুমোদন দিয়েছে IMF। IMF এক বিবৃতিতে বলেছে, চ্যালেঞ্জিং বৈশ্বিক পরিবেশের মধ্যেই প্রোগ্রামের অধীনে পাকিস্তানের নীতিগত প্রচেষ্টা ইতোমধ্যেই তাদের অর্থনীতি স্থিতিশীল করতে ও আস্থা পুনর্গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। IMF-এর $700 কোটি ঋণ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট $200 কোটি ছাড় করা হয়েছে। তবে তহবিলের নতুন ঋণ কর্মসূচি থেকে কোনো নগদ অর্থ এখনও ছাড় করা হয়নি। পারমাণবিক শক্তিধর দেশ দুটির উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত IMF-এর কাছে পাকিস্তানকে দেয়া ঋণের বিষয়টি আরও বিস্তৃতভাবে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছিল। এপ্রিলে ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় 26 জন নিহত হন। ফলে প্রায় 3 দশকের মধ্যে দেশ দুটির মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। শুক্রবার IMF-এর বোর্ড সভায় ভারত দাবি করে, পাকিস্তান যে ঋণ পাচ্ছে তা সীমান্তে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, IMF-এর কর্মসূচি বানচাল করতে ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।